সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোল বিষয়ে পরীক্ষা রয়েছে। আর এই ভূগোল বিষয়কে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ প্রশ্ন উত্তর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী শেষ মুহূর্তে সেরা প্র্যাকটিস তোমাদের করতে হবে। ভূগোলের সিলেবাস এমনিতেই বড়, আর তার থেকে 35 নম্বরের কোশ্চেন বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই তোমাদের বড় সিলেবাস, এই জন্যই তোমাদের স্মার্টভাবে পড়তে হবে। তো প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো চলো তোমরা প্রথম থেকে প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে। প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু উত্তর সহ বলছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আর স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করার জন্য, আর যদি তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, প্যানজিয়ার ভাঙন শুরু হয় কোন যুগে? দেখো, প্যানজিয়ার এর ভাঙনটা শুরু হয়ে যায় কিন্তু 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, মেসোজোয়িক যুগে। প্যানজিয়ার ভাঙন শুরু হয় মেসোজোয়িক যুগে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এরকম তোমাদের টাইপ কিন্তু আসতে পারে। অনুচ্ছেদ দিয়ে দেবে একটা, তো অনুচ্ছেদটা কি বলেছে একবার শুনো। 1912 সালে আলফ্রেড ওয়েনাগারের মহিসঞ্চরণ মতবাদ থেকে আমরা জানতে পারি, আজ থেকে প্রায় 22 কোটি বছর আগে প্যানজিয়া নামক বিশাল মহাদেশটি ভাঙতে শুরু করে এবং ট্রিসাইক যুগে দুটি বিশাল ভূখণ্ডে ভেঙে যায়, লরেশিয়া ও গান্ডোয়ানা ল্যান্ড। জুরাসিক যুগে গান্ডোয়ানা ল্যান্ডে অস্ট্রেলিয়া, ভারতীয় উপদ্বীপ, আন্টার্কটিকা, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশে বিভক্ত হয়ে যায় এবং লরেশিয়া উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশে বিভক্ত হয়ে যায়। এই যুগেই ভারত মহাসাগরের সৃষ্টি হয়। এতটা অনুচ্ছেদ পড়ার পর কি কোশ্চেন করেছে দেখো, প্রদত্ত কোন মহাদেশটি লরেশিয়ার অংশবিশেষ? তো কোন মহাদেশটি লরেশিয়ার অংশবিশেষ? 4টে অপশন তোমরা রয়েছে, 4টে অপশন। তো উত্তর হয়ে যাবে কি, আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলেছি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, এশিয়া মহাদেশ। এটি কিন্তু লরেশিয়ার অংশবিশেষ। আর এখান থেকে যদি আমরা শর্ট কোশ্চেন বেছে নিই যে কত কোটি বছর আগে প্যানজিয়া নামক মহাদেশটি ভাঙতে শুরু করে, উত্তর হবে 22 কোটি বছর আগে। আরেকটি কোশ্চেন তোমাদের এখান থেকে আসতে পারে, কোন মতবাদ থেকে এই কথাটা কিন্তু উল্লেখ থাকতে পারে। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন, যে মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তাকে, উত্তর হবে আলফ্রেড ওয়েনগার। ঠিক আছে। আচ্ছা, বিশাল মহাদেশটি প্যানজিয়া, তাহলে প্যানজিয়া এর অপর নাম কি? বিশাল মহাদেশ। ঠিক আছে। আর প্যানথালাসা হচ্ছে সাগর, মহাসাগর। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। 3 নম্বর প্রশ্ন দেখো, গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের স্তম্ভগুলিকে কি বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু। উত্তরে যাবে স্ট্যালাগমাইট হচ্ছে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের স্তম্ভ। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে ফাটলের দৈর্ঘ্য ও গভীরতার বিচারে সঠিক ক্রমটি লেখো। ফাটলের দৈর্ঘ্য আর গভীরতার বিচারে 4টে অপশন তোমরা রয়েছে। এই 4টে অপশনের মধ্যে আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলেছি অপশন নাম্বার সি। প্রথমে হবে 1 নম্বর অর্থাৎ বার্গসফুন্ড, তারপর হবে 3 নম্বর অর্থাৎ ক্রেভাস, এবং তারপর হবে 2 নম্বর অর্থাৎ র্যান্ডক্লাফট। নেক্সট প্রশ্ন দেখো, পুঞ্জিত ক্ষয়ের কারণ হিসেবে কোনটি সঠিক নয়? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোনটি পুঞ্জিত ক্ষয়ের কারণ হিসেবে কিন্তু সঠিক নয়? উত্তর হবে মৃদু ভূমিঢাল। এগুলো কিন্তু সঠিক নয়। মৃদু ভূমিঢাল হলে পুঞ্জিত ক্ষয় কিন্তু হবে না। ক্ষয় হতে গেলে উচ্চ আপেক্ষিক উচ্চতা থাকতে হবে, ভূমিকম্প ধসপ্রবণ অঞ্চল, তবেই তো সেখানে ক্ষয় হবে, এবং অত্যাধিক আবহাওয়া বিকারকৃত উপাদানের উপস্থিতি, তবেই তো ক্ষয় হবে। মৃদু ভূমিঢাল থাকলে ক্ষয় কিন্তু হবে না, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা হ্রাস সংক্রান্ত কোন বিকল্পটি সঠিক? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, সমুদ্র জলের লবণতা হ্রাস সংক্রান্ত কোন বিকল্পটি সঠিক বলেছে। তো আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলেছি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। দেখো 1, 3 ঠিক এবং 2, 4 ভুল। তাহলে 1 নম্বর যেটা বলছে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং 2 নম্বর অর্থাৎ বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের পরিমাণ কিন্তু বেশি নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে। আর 3, 4 কিন্তু ভুল। তাহলে এবার চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন, বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ কত শতাংশ হলে ঘনীভবন সবচেয়ে দ্রুত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 100%। বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা যদি 100% হয়, তাহলে ঘনীভবন কিন্তু খুব তাড়াতাড়ি হয়, অর্থাৎ সবচেয়ে দ্রুত হয়। নেক্সট, ভারতের দৈনন্দিন যে আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা এর অর্থ কী? ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা এর অর্থ কী? উত্তর হয়ে যাবে 3 8 অংশ। 8-এর মধ্যে 3 ভাগ, অর্থাৎ 3 8 অংশ, এটা হচ্ছে মেঘাচ্ছন্নতা এর অর্থ। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন,
প্রদত্ত এই ডায়াগ্রামটি নিম্নলিখিত সঠিক বিকল্পটি দ্বারা সম্পূর্ণ করো। এখানে কি বলেছে দেখো, 4টা অপশান কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, ভালো করে দেখো ডায়াগ্রামটা। ঠিক আছে, দেখা হয়েছে। এরপর দেখো এখানে কি বলেছে, সঠিক বিকল্প তোমাদের চিহ্নিত করতে বলেছে। 4টা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ 2, 1, 4 এবং 3, এটা কিন্তু আগে হবে। ঠিক আছে, তো এখানে বলেছে সঠিক বিকল্প চিহ্নিত করো। নেক্সট আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, প্রধানত কোন প্রকার বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে ঘটে থাকে? তো কোন প্রকার বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে ঘটে থাকে? উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বৃষ্টির ছায় অঞ্চলের অন্তর্গত একটি শহরের নাম লেখো। দেখো বৃষ্টির ছায় অঞ্চলের অন্তর্গত একটি শহর হচ্ছে পুনে। ঠিক আছে, বৃষ্টির ছায় অঞ্চলের অন্তর্গত একটি শহর মনে রাখবে পুনে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাতে বলেছে, খুব ইম্পর্টেন্ট এই স্তম্ভটা দেখে নাও। তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু বলে দিচ্ছি। উত্তর দেখো পিলেজিক হবে সার্ডিন, পিলেজিক এটা হবে সার্ডিন। ডেমার্সাল এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি কড। ক্রিল এটা হয়ে যাবে অপশন নাম্বার এ চিংড়ি। এবং অ্যানাড্রোমাস এটা হয়ে যাবে বি, অর্থাৎ স্যামন। ঠিক আছে, তা 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার যদি তোমাদেরকে বলতেই হয়, তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। দেখতে পাচ্ছ একের সাথে সি, তোমরা এটা মিলিয়ে নিতে পারো। চলে আসবো 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে বেরিয়ে আসা বাষ্পের সাহায্যে টারবাইন কোন ধরনের বিদ্যুৎ তৈরি করা যায়? টারবাইনে কোন ধরনের বিদ্যুৎ কিন্তু তৈরি করা যায়? তো তোমরা এটা জানো, 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, মনে রাখবে ওটিইসি, অর্থাৎ ওটিইসি এর ফুল ফর্ম কিন্তু তোমরা অবশ্যই লিখে জানো যারা জানো। তো সমুদ্রগর্ভ থেকে বেরিয়ে আসা বাষ্পের সাহায্যে টারবাইন ওটিইসি ধরনের বিদ্যুৎ কিন্তু তৈরি করা যায়। নেক্সট, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, উত্তর হয়ে যাবে হেকেল। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রথম স্তরে খাদকের উদাহরণ দাও। প্রথম স্তরে খাদক মানে তোমরা জানো, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক। তো এই প্রথম স্তরে খাদকের উদাহরণ 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে হরিণ। হরিণ হচ্ছে প্রথম স্তরের খাদক, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন প্রকার অভ্যন্তরীণ পরিব্রাজন সর্বাধিক ঘটে? উত্তর হবে অপশন নাম্বার এ, গ্রাম থেকে শহরে। এই প্রকার অভ্যন্তরীণ পরিব্রাজন কিন্তু সর্বাধিক ঘটে। দেখো গ্রাম থেকে অনেক মানুষ কিন্তু শহরে চলে যায়, এই পরিব্রাজন কিন্তু সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে, মনে রাখবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন বিবৃতি দেখো, মানুষ জমি অনুপাত কোন জীবনযাত্রার মান সম্পূর্ণরূপে বা সম্পর্কে মোটামুটি একটা পাওয়া যায় ধারণা। 17 নম্বর প্রশ্ন তোমরা দেখছো, তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। দেখো এ এবং আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়, কারণ মানুষ জমি বলছে যে মানুষ জমি অনুপাত থেকে কোনো গোষ্ঠী জনসাধারণের জীবনমান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়, এটা কিন্তু সঠিক ধারণা পাওয়া যায়। এবং মানুষ জমি অনুপাত দ্বারা কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কেও ধারণা পাওয়া যায়, তো এটাও কিন্তু সঠিক, কিন্তু এইটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই, অর্থাৎ অপশন বিবৃতির সাথে কারণে কিন্তু সম্পর্ক নেই। চলে আসবো 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, সিডিআর বলতে কি বোঝো? সিডিআর উত্তর হয়ে যাবে, দেখো 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ সিডিআর। এখানে দেখো অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, এখানে অপশন নাম্বার সি। যেখানে বলে দিয়েছে ডি সমান নির্দিষ্ট বছরে মোট মৃত্যু জনসংখ্যা, পি সমান হচ্ছে পিপিল মানে মোট জনসংখ্যা। তো এটা বলেছে, তো দেখো এখানে কি হবে, 18 নম্বর প্রশ্নের সঠিক আনসার কি হয়ে যাবে, সিডিআর এর সূত্রটা তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। উত্তর হয়ে যাবে, দেখো 4টা অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হবে ডি বাই পি ইন্টু 1000, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসবো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, জনঘনত্বের ভিত্তিতে অতি নিবিড় থেকে অতি বিরল জনসংখ্যার দেশগুলিকে পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখো জনসংখ্যার ভিত্তিতে অতি নিবিড় থেকে অতি বিরল, বিরল কথার অর্থ হচ্ছে কম, আর নিবিড় মানে হচ্ছে কি অনেক বেশি। দেখো ভারত, তারপর হচ্ছে আর্জেন্টিনা, তারপর আফগানিস্তান, তারপর কানাডা। ঠিক আছে, ভারতের জনসংখ্যা সব থেকে বেশি, তারপর আর্জেন্টিনা, তারপর আফগানিস্তান, তারপর কানাডা। আবারও বলেছি কেন এরকমটা হলো, তো দেখো এই যে 4টে দেশের মধ্যে কিন্তু ভারত সব থেকে এগিয়ে, তার জন্য ভারত প্রথম হলো। ঠিক আছে, চলে আসবো আমরা নেক্সট 20 নম্বর প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, যখন জন্মহার আর মৃত্যুহার সমান হয় তখন তাকে কি বলে? এই প্রশ্নটি কিন্তু বারবার তোমাদেরকে বলছি, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মনে রাখবে। যখন জন্মহার আর মৃত্যুহার কিন্তু সব সমান হয় তখন তাকে বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, না জনসংখ্যা বাড়লো না জনসংখ্যা কমলো, তাহলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি হবে। ঠিক আছে, নেক্সট, কোনো অঞ্চলে যদি একটি রাস্তা অন্য একটি রাস্তার ঠিক বিপরীত দিক থেকে এসে প্রায় সমকোণে মিলিত হয়, তাহলে সেটা দেখতে হয় ইংরেজি কোন অক্ষরের মতো? তো তোমরাও ভেবে নাও,
দেখো বলছে কোনো অঞ্চলে একটা রাস্তা, ঠিক আছে, রাস্তা একটি রাস্তার ঠিক বিপরীত দিকে এসে প্রায় সমকোণ, মনে রাখবে সমকোণে মিলিত হতে হবে। সমকোণ কথার অর্থ কি? সমকোণ কথার অর্থ হচ্ছে এ দেখো একটা রাস্তা ছিল, রাস্তাটা এসে ঠিক একটা রাস্তার সাথে মিলিত হলো, ঠিক আছে, সমকোণ, এবং একটা 90 ডিগ্রি কিন্তু কোণ হলো। 90 ডিগ্রি কোণ সবাই জানো, তো এইভাবে একটা 90 ডিগ্রি কিন্তু কোণ তৈরি হলো। তো এটা ইংরেজি কিসের কোন অক্ষরের মতো দেখতে লাগছে? অবশ্যই টি অক্ষরের মতো। তাহলে অপশন নাম্বার টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক তো, এই যে একটা রাস্তা এসেছিলো আর একটা রাস্তা মিলে গেল, তো এটা এবং সমকোণ তৈরি করলে এটা হচ্ছে ইংরেজি টি অক্ষরের মতো লাগছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অপশন নাম্বার টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কটি ছিল? তো 2011 সালে আদমশুমারি অনুযায়ী মনে রাখবে 53টি ছিল। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা হচ্ছে 53টি। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি একে কি বলছে? বনভূমিকে কেন্দ্র করে সবুজ গ্রাম গড়ে ওঠে। তো বনভূমিকে কেন্দ্র করে সবুজ গ্রাম তো গড়ে ওঠে, একদম ঠিক, তাই তো, ঠিকই তো। চলে আসবো নেক্সট প্রশ্ন, দেখো কি বলছে, যে কারণ বনজ ফলমূল, কাঠ সংগ্রহ, বাড়ি তৈরির উপকরণ, বনজ অঞ্চলে কৃষিকাজ প্রভৃতি জীবিকা নির্বাহের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তো এটাও তো ঠিক, একদম বন থেকে তো আমরা সব কিছু পাই না, পাই, তাই তো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটোই কিন্তু ঠিক। তাহলে অপশান কিন্তু কোনটা হয়ে যাবে? অপশান নাম্বার এ এবং আর উভয় সঠিক, এবং আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা হয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো, জলবিন্দু বসতি গড়ে ওঠা কারণ। খুব ইম্পর্টেন্ট, এই জলবিন্দু বসতি থেকে তোমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। জলবিন্দু বসতি, শুষ্ক বসতি, এই জায়গাগুলো তোমরা একটু দেখবে। জলবিন্দু বসতি গড়ে ওঠার কারণ কি? দেখো 4টে অপশান কিন্তু রয়েছে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখো মরুভূমি অঞ্চলে ভৌমজলের উৎসকে কেন্দ্র করে জলবিন্দু বসতি কিন্তু গড়ে ওঠে। মনে রাখবে, এর গড়ে ওঠার কারণই হচ্ছে মরুভূমি অঞ্চলে ভৌমজলের উৎসকে কেন্দ্র করে জলবিন্দু বসতি গড়ে ওঠে। নেক্সট আমরা চলে আসবো 25 নম্বর প্রশ্ন। দেখো মেগালোপলিস কি? মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন কে? দেখো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, গডম্যান। গডম্যান কিন্তু কী করেন? মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন। এরপর দেখো 26 নম্বর প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতে কোন রাজ্যে সাক্ষরতা হার সবথেকে বেশি? তো এটা তোমরা সবাই জানো, সব দিক থেকে এগিয়ে আছে কোন রাজ্য? অবশ্যই কেরালা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের মোট কৃষিজমি কত শতাংশ সেচের অন্তর্গত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হয়ে যাবে 1/3 ভাগ, প্রায় 1/3 কিন্তু সেচের অন্তর্গত। 3 ভাগের 1 ভাগই কিন্তু কৃষিজমি জলসেচের অন্তর্গত, মনে রাখবে। নেক্সট, ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি, এটা মনে রাখবে বালাঘাট। 29 নম্বর প্রশ্ন, সঠিক জোরটি তোমাদের নির্বাচন করতে বলেছে। 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, তো সঠিক জোর কোনটা হবে? উত্তর হয়ে যাবে AEC, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রের নাম AEC, ঠিক আছে। নেক্সট চলে আসবো 30 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? সবথেকে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন, উত্তর হয়ে যাবে মুপান্ডাল, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, যে কর্মসূচির মাধ্যমে ভারতে দুধের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় তা হলো, দেখো দুধ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় মানে সাদা প্রকল্প, শ্বেত বিপ্লব, তাই তো। এবারে এখানে 4টে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে? তো 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপারেশন ফ্লাড। মনে রাখবে অপারেশন ফ্লাড হচ্ছে দুগ্ধ বিপ্লব নামেও পরিচিত। ইংরেজিগুলো কিন্তু মনে রাখবে, সবুজ বিপ্লব, নীল বিপ্লব। তো এখানে আমি তোমাদেরকে যেটা বললাম যে দুধের উৎপাদন বৃদ্ধি পায়, শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড। নেক্সট, ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়কপথ যা কলকাতা থেকে দিল্লিকে যুক্ত করেছে, দিল্লিকে যুক্ত করেছে কোন জাতীয় সড়কপথ? মোস্ট ইম্পর্টেন্ট এই সড়কপথগুলো কিন্তু তোমরা দেখে যাবে। সবথেকে বড় সড়কপথের নাম সোনালী চতুর্ভুজ দেখে যাবে, হীরক চতুর্ভুজ দেখে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে ছোট সড়কপথের নাম, সবচেয়ে বড় সড়কপথের নাম, রেলপথকে মানে কি বলে, উন্নয়নের জীবনরেখা কাকে বলে? ঠিক আছে, এই যে পয়েন্ট মানে প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু তোমরা একটু খুঁজে নাও, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আচ্ছা, যেটা বললাম যে ভারতের প্রাচীনতম ব্যস্ততম জাতীয় সড়কপথ যা কলকাতা থেকে দিল্লিকে যুক্ত করেছে, এটা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ NH-19। এই যে ব্যস্ততম জাতীয় সড়কপথ কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে। চলে আসবো 33 নম্বর এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো পাঠ, তোমরা দেখতে পাচ্ছ 33 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো পার্টটা কি হবে? পার্ট হবে, দেখো পার্ট হয়ে যাবে ব্যারাকপুর। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর হচ্ছে পাট গবেষণা কেন্দ্র রয়েছে, মনে রাখবে পাট গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। কার্পাস গবেষণা কেন্দ্র উত্তর হয়ে যাবে নাগপুর, মহারাষ্ট্রে। নেক্সট আখ, এটা হয়ে যাবে
উত্তরপ্রদেশের লখনৌতে আখের যে গবেষণা কেন্দ্র রয়েছে। আর চা অসমের জোরহাট চায়ের গবেষণা কেন্দ্র কিন্তু রয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট অপশান ওয়াইজ যদি অ্যান্সার করতে হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। নেক্সট চলে আসবো 34 নম্বর। তো আমরা একটা দেখতে পাচ্ছ প্রদত্ত ডায়াগ্রামটি কোন কৃষি পদ্ধতির দৃষ্টান্ত। দেখো প্রথম বছরে কি বলছে, প্রথম বছরে জল কি বরবটি, আচ্ছা দ্বিতীয় বছরে জব রাই, তৃতীয় বছর আলু বিট গাজর গম, এরকম কিন্তু একাধিক একটা জমির উপর একাধিক চাষ, প্রথম বছর দ্বিতীয় বছর আলাদা আলাদা চাষ, এটাকে কি বলা হয়? চারটে অপশানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, শস্যাবর্তন কিন্তু বলা হয়, মনে রাখবে। নেক্সট 35 নম্বর, আজকের শেষ প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, কোনো দেশ বৈদেশিক বাণিজ্যে উন্নত হওয়ার অন্যতম শর্ত কী? দেখো কোনো দেশ বৈদেশিক বাণিজ্যে উন্নত হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জলবেষ্টিত দেশ, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের 35 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আরও আমরা সেটগুলো কিন্তু নিয়ে আসতে চলেছি। অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো ভিডিও কিন্তু না মিস হয়। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।